প্রায় এক মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক, ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মন্ত্রী সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নির্দেশনা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন 14 দলের সমন্বয়ক। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ডিবি কার্যালয়ে খাইয়ে ছবি প্রকাশ জাতিসংঘে মশকরা, মন্তব্য হাইকোর্টের। কোটা সমন্বয়কদের জোর করা হয়নি, দাবি ডিবি প্রধানের। এবং কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই প্রায় এক মাস পর অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক হয়। বেলা 11টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতি আলোচনা শেষে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করে মন্ত্রী সচিবদের নানান নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারাই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু। আজ বনানীর সেতু ভবন পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। আন্দোলনের নামে যেসব স্বাধীনতা বিরোধীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যখনই নানান সব কারণে সমাদৃত হচ্ছে, ঠিক তখনই বিভিন্নভাবে এদেশের উন্নয়ন অগ্রযাত্রা ধ্বংস করতে চায় একটি মহল। এই ধারাবাহিকতায় কোটা আন্দোলনের নামে সহিংসতা তাণ্ডবে ধ্বংস করা হয়েছে সেতু ভবন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। সেসব ধ্বংসাবশেষ পরিদর্শনে আসেন 14 দলের নেতারা। পরিদর্শন শেষে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গু করাই তাদের একমাত্র লক্ষ্য ছিল। আজকে আর বলতে অসুবিধা নেই, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি, বিশ্বাস করে না, যারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুত্ব করে দেওয়া। আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। আন্দোলনের সুযোগ নিয়ে স্বাধীনতা বিরোধী দুষ্কৃতিকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান 14 দলের অন্যান্য নেতৃবৃন্দ। যখনই বন্যা, যখনই খরা, যখনই দুর্যোগ, তখনই ছিল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মূল দায়িত্ব কাজ করতেন। আজকে এই প্রতিষ্ঠানটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার মূল উদ্দেশ্য হলো এদেশে মানুষকে যেন জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা এই ধ্বংস করা হয়েছে। এটাকে দুর্যোগ ব্যবস্থাপনায় আমাদের কাছ থেকে অন্যরা শিক্ষা নিত, আর সেখানে আজকে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনায় একটা ঝড় যদি আসে, এখন যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে তাহলে আমরা কিভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশাপাশি দুষ্কৃতিকারীদের প্রতিহত করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 14 দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চলমান পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে। আসতে পারে গুরুত্বপূর্ণ নির্দেশনা। কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের দায়ের করা রিট ও একই সঙ্গে কোটা আন্দোলনের 6 জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। কাল এই বিষয়ে আদেশ দেওয়া হবে। এ সময় হাইকোর্ট বলেন, কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সেটা প্রকাশ করা জাতিসংঘে মশকরা করা। এর আগে আজ বিচারপতি খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন প্রীতম ও
ও আইনুন নাহার সিদ্দিকা লিপি। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এদিকে এই রিট বাতিল চেয়ে কাল আবেদন করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মনির। জোর করে কোটা আন্দোলন সমন্বয়কারীদের বিবৃতি দেয়া হয়নি বলে দাবি করেছেন তাদের পরিবার। দুপুরে সাক্ষাতের পর এই কথা জানান তারা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, নিরাপত্তার জন্যই সমন্বয়কারীদের নিরাপদে রাখা হয়েছে, দ্রুতই তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে। বিস্তারিত থাকছে রকিব মানিকের রিপোর্টে। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৬ সমন্বয়কারীর সঙ্গে দুপুরে দেখা করেছেন তাদের পরিবার। সাক্ষাতের পর স্বজনরা দাবি করেন তারা ভালো আছে, এমনকি জোর করে কোনো বিবৃতি আদায় করা হয়নি। ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে, ওদের তেমন কোনো কিছু করা হয়নি, ভালো, আমি দেখলাম ভালো, কিন্তু ভালোই আছে। কোনো প্রেশার হলে স্বেচ্ছায় খুব ভালো আছে, ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, সমন্বয়কারীদের উপর হামলা হতে পারে, তাই তাদের হেফাজতে নেওয়া হয়েছে। জোর করে বিবৃতি নেওয়া হয়েছে বলে যে প্রচার হয়েছে, এটা গুজব। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের দাবি পূরণ হওয়ায় তারা স্বেচ্ছায় বিবৃতি দিয়েছে। নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা মানে কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়ে আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। নতুন করে যদি কেউ শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, মোহাম্মদ আবু বকর মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে অনেকেই অপ্রত্যাশিতভাবে নিহত ও আহত হয়েছেন। অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় স্থাপনায়। এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান তিনি। নাহিদ আরও বলেন, তাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেন নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ক। অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। রাজধানী ঢাকা সহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ এবং আগামীকাল 11 ঘণ্টা শিথিল থাকবে কারফিউ। এর ফলে ঢাকার সড়ক ও অফিস পাড়ায় কর্মব্যস্ততা বাড়ছে আগের মতো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি রাস্তায় বেড়েছে গণপরিবহন। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককেই। কারফিউ শিথিলের এই সময়ও মানুষের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত এবং ব্যাংক চলবে সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত। এই পর্যায়ে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। বগুড়ার শিবগঞ্জে পৌর এলাকায় চলাচলের একমাত্র সড়কে বেহাল দশায় ভোগান্তিতে চালক ও যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, 2 বছরের রাস্তার সংস্কার কাজ শেষ না হওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ভোগান্তি কমাতে দ্রুত সড়ক সংস্কারের দাবি স্থানীয়দের। যদিও সড়ক জনপথ বিভাগের কর্মকর্তারা বলছেন দ্রুত শেষ করা হবে সংস্কার কাজ। বগুড়া থেকে সাজু মিয়ার তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু।
বগুড়ার শিবগঞ্জের পৌরসভা সিএনজি স্ট্যান্ড থেকে চিকাদহ শ্মশান পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের প্রায় 4 কিলোমিটার রাস্তার বেহাল দশা। ফলে ভোগান্তি নিয়েই চলাচল করতে হয় চালক ও যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ 2 বছর আগে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও এখনো শেষ হয়নি এর কাজ। ফলে খানাখন্দ ও ভাঙা সড়ক দিয়েই চলাচল করতে হয় তাদের। দুঃখ হোয়াঙ্গ নদী, আর আমাদের শিবগঞ্জের দুঃখ হচ্ছে হাসপাতালের সামনে থেকে আমাদের থানা মোড় পর্যন্ত যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটির কার্যত কোনো অভিভাবক আছে কিনা আমাদের জানা নেই। তবে দয়া করে এই রাস্তাটা সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। একটা ডেলিভারি রুগী যদি রাস্তা দিয়ে একটা অটো কিংবা একটা ভ্যানে যায় তাহলে সে রুগীটা আর হাসপাতাল পর্যন্ত পৌঁছা লাগবে না। আল্লাহর রহমত সে রাস্তার ভিতরে হয় তার মৃত্যু হবে, না হলে যে কোনো একটা দুর্ঘটনা ঘটবে। পেছনদারে গায়ে ঝাঁকি টাকি অসুবিধা হয়, সেরকম রাস্তা তো চলাফেরা কত কঠিন হয়ে যাচ্ছে। এমন বাস্তবতায় দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। আমরা প্রায় 1/2 কিলোমিটারের মতো আমরা ভিজিট করে দিয়েছি। আমরা এই বছরে আমরা ফেজ বাই ফেজ আমরা একটু ওই যে শহর অংশে যতটুকু আছে আর মোটামুটি হয়তো ওই 400 মিটারের মতো জায়গা বাকি আছে, সেটা আমরা ভিজিট পেমেন্ট করে দেব আর কি। চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারে কর্তৃপক্ষ উদ্যোগ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভারত থেকে আমদানি বাড়ায় হিলিস বন্দরের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। 2 দিন আগেও বন্দর এলাকায় প্রতি কেজি পেঁয়াজ 85 থেকে 88 টাকায় বিক্রি হলেও এখন ভারতীয় জাত 5 থেকে 7 টাকা কমে 80 টাকা থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। হিলি স্থলবন্দরের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ভারত থেকে আসছে বিভিন্ন পণ্যের চালানো, নিয়মিত আসছে পেঁয়াজবাহী ট্রাক। চলমান পরিস্থিতিতে পাইকারদের আনাগোনা বেশ কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহে পেঁয়াজ আমদানি হয়েছে 3800 টন। আন্তর্জাতিক প্রসঙ্গ, গাজায় ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 39,300-তে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় 91,000 ফিলিস্তিনি। রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় আরও অন্তত 90,830 জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। বন্দরনগরী চট্টগ্রামে বিভিন্ন বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম। চাহিদার তুলনায় যোগান কম থাকায় কোনো কোনো পণ্যের দাম হয়েছে দ্বিগুণ। এতে একদিকে যেমন বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, তেমনি কমেছে বিক্রিও। চট্টগ্রাম থেকে রুবেল উদ্দিনের ক্যামেরায় সরোয়ার আমিন বাবুর রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সরবরাহ কম থাকায় বেড়েছে শাকসবজি সহ নিত্যপণ্যের দাম। বাজারের ক্রেতারা বলেন বাজারের সব জিনিসে যেন আগুন লেগেছে। সব মিলিয়ে সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। বিভিন্ন বাজারের বিক্রেতারা বলছেন ট্রান্সপোর্টের কারণে বাজারে সবজির সরবরাহ কম থাকায় দাম বেশি। এখন বর্তমান 70 টাকার নিচে, 60 টাকার নিচে কোনো সবজি নেই। 100-100-র উপর পর্যন্ত। কাঁকরোল 100 টাকা, টমেটো 200 টাকা। হ্যাঁ, তরকারির দাম একটু বাড়তে বৃষ্টির জন্য বেশি বাড়ে না, 1 কেজিতে 10 টাকা 20 টাকা বাড়ছে। যে দ্রব্যমূল্য যে পর্যায়ে আসতেছে মানুষের কিন্তু নাবিশ্বাস উঠে যাচ্ছে। এখন এমন অবস্থায় আছে যে দিনতে চলাই কষ্ট, খুব কষ্টে আছে আমরা মধ্যবর্তী যারা। বাজারে আসলে নিয়ত করে আসি একটা কিনবো, কাটসাট করতে করতে দেখা যায় বাচ্চা কাচ্চার যে মৌলিক চাহিদা সেটা পূরণ করা আমাদের জন্য মারাত্মক কষ্ট হয়ে যাচ্ছে। দেশের সবকিছু দ্রুত স্বাভাবিক হোক, ভোগ্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে আসুক, এটাই প্রত্যাশা সকলের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। ছাত্র আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাসীরা একটি সুন্দর রাষ্ট্রকে ধ্বংসের পায়তারা করছে বলে মন্তব্য করেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের। এ সময় তিনি এর প্রতিবাদে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। পৌর মেয়র মোহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী গালিব সাদলির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি এম এ হাশেম চেয়ারম্যান, সেলিম হোসেন, আফসার তালুকদার, আব্দুল মালেক, আবু বক্কর সহ সংগঠনের নেতৃবৃন্দ। দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খেটে খাওয়া ৫০০ জন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোসাইটির কার্যালয়ে আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণে সোসাইটির সাধারণ সম্পাদক আলমগীর পারভেজের সভাপতিত্বে কোষাধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি এ এম সাইফুদ্দিন, সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস, জসিমুল আনোয়ার সহ সোসাইটির নেতৃবৃন্দ। শেষ করবে এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়েছে আরও একবার। প্রায় ১ মাস পর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক, ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মন্ত্রী সচিবদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ নির্দেশনা। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না তারাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে বললেন ১৪ দলের সমন্বয়ক। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। ডিবি কার্যালয়ে খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরা, মন্তব্য হাইকোর্টের। কোটার সমন্বয়কদের জোর করা হয়নি, দাবি ডিবি প্রধানের। এবং কোটার যৌক্তিক দাবি পূরণ হওয়ায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান। এশিয়া নিউজের পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।